আমি আজকে যেটা বলছি সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। এর কাজগুলো কি, এটা খুব আমাদের তো খুব গুরুত্বপূর্ণ অংশ। একে কম্পিউটার সিস্টেমের ব্রেন বলা হয়, বা সিপিইউ কম্পিউটার সিস্টেমের স্নায়ুকেন্দ্র মানে নার্ভাস সিস্টেম হিসেবে কাজ করছে। তো সিপিইউ কোনগুলো, প্রসেসর কোনগুলো, এর মধ্যে মেন হচ্ছে পেন্টিয়াম 4, কোর 2, ডুও i3, i5, i7, এগুলো হচ্ছে আমার প্রসেসর। তো সিপিইউ এর কাজ কি? সমস্ত যে মানে আমাদের ডিভাইসগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করছে, আয়ো ইনফরমেশন বা নির্দেশ সেগুলো গ্রহণ করছে, এবং ইনপুট থেকে যে আমরা যে ইনফরমেশনগুলো পাচ্ছি তাকে প্রসেসিং করছে এবং আউটপুট ইউনিটে ফলাফল প্রদর্শন করছে। এবং বিভিন্ন ম্যাথামেটিক্যাল কাজ, লজিক্যাল কাজ বা কোনো ডিসিশন নিতে হবে সেগুলো গ্রহণে অংশগ্রহণ করছে, বা ইনফরমেশনকে সংরক্ষণের জন্য স্টোরেজ ইউনিট, মানে স্টোরেজ ইউনিট মানে কি, যেখানে আমার হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, পেন ড্রাইভ, র্যাম, রম তো প্রাথমিক মেমোরি। যাই হোক, স্টোরেজ মেমোরিতে আমার স্টোরেজ। সিপিইউ এর দুটো অংশ, একটা হচ্ছে এএলইউ এবং একটা হচ্ছে সিইউ। তাহলে এই দুটোকে যদি আমি প্লাস করি তাহলে জিনিসটা দাঁড়ায় সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর একটা হচ্ছে এএলইউ হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, সিইউ হচ্ছে কন্ট্রোল ইউনিট, আর একটা হচ্ছে মেমোরি ইউনিট, এমইউ হচ্ছে মেমোরি ইউনিট। এরপরে আমি অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট সম্পর্কে বলি। এখানে কি হচ্ছে, তুমি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এই ধরনের অ্যারিথমেটিক কাজগুলো করতে পারছো, ম্যাথামেটিক্যাল কাজগুলো। লজিক্যাল কাজ যেমন অ্যান্ড অর নট, এক্স অর, এক্স নট, এই কাজগুলোও করছে। এরপরে হচ্ছে তোমার মানে ক্যালকুলেশন করছে, করে যে আউটপুটটা পাচ্ছে সেটা কন্ট্রোল ইউনিটকে পাঠাচ্ছি। এএলইউ অ্যাকুমুলেটর নামক একটা রেজিস্টারের মাধ্যমে, এএলইউর মধ্যে অ্যাকুমুলেটর আছে নামক রেজিস্টারের মাধ্যমে সমস্ত গাণিতিক যে মানে ম্যাথামেটিক্যাল কাজ সম্পন্ন করছে। অ্যারিথমেটিক, লজিক অ্যান্ড শিফটার ইউনিট নিয়ে অ্যারিথমেটিক, লজিক অ্যান্ড শিফটার ইউনিট নিয়ে এএলইউ তৈরি হয়েছে। অ্যারিথমেটিক অপারেশন নিয়ে শিফট মাইক্রো অপারেশনটি শিফটার ইউনিটের মাধ্যমে সম্পন্ন হয়। 4 বিট এএলইউ এর ক্ষেত্রে অ্যারিথমেটিক ইউনিটের জন্য 4x1 মাল্টিপ্লেক্সার, লজিক্যাল ইউনিটের জন্য 4x1 মাল্টিপ্লেক্সার, এবং শিফটার ইউনিটের জন্য 4টে 2x1 মাল্টিপ্লেক্সারের প্রয়োজন। মানে বুঝতে পেরেছো, এর আগে আমি মাল্টিপ্লেক্সার সম্পর্কে বলেছি। তাহলে আমার কতগুলো মাল্টিপ্লেক্সার লাগে? মাল্টিপ্লেক্সার কি? মাল্টিপ্লেক্সার হচ্ছে যে একটা কম্বিনেশনাল লজিক সার্কিট। এই সার্কিটগুলো দিয়েই তো তৈরি হয়। তো সেই সার্কিটে দুটো কন্ট্রোল লাইন থাকে, অনেকগুলো ইনপুট লাইন থাকে, তার মধ্যে একটাই আউটপুট লাইন থাকে। তাহলে এএলইউ কোনো ধরনের যে মানে গণনার ক্ষেত্রে, মানে ক্যালকুলেশনের ক্ষেত্রে র্যাম থেকে ডেটা বা অপারেন্ট প্রথমে একটা অস্থায়ী রেজিস্টার, টেম্পোরারি, সেখানে থাকছে। তারপর অপারেশনের ধরন নির্ধারণের মাধ্যমে কীরকম হবে, সে লজিক্যাল কি অ্যারিথমেটিক্যাল, মাধ্যমে শিফটার ইউনিট এবং অ্যাকুমুলেটরের সাহায্যে অ্যারিথমেটিক বা লজিক্যাল কাজটা সম্পূর্ণ করছে, করে ফলাফল অ্যাকুমুলেটরে সঞ্চিত হয়। তাহলে এটা আমরা বুঝলাম যে কীভাবে আমার কি কি ইউজ হয় একটা অ্যাকুমুলেটরে, আমার কি কি ইউজ হয় সেটা তো আমাকে জানতে হবে। এরপর আসছি কন্ট্রোল ইউনিট।
বা সিইউ কন্ট্রোল ইউনিট কম্পিউটারের মানে সিস্টেমের সব কিছুকেই কিন্তু কন্ট্রোল করছে। কম্পিউটার সিস্টেমের সব যে ডিভাইসগুলো আছে তাদের মধ্যে একটা কানেকশন তৈরি করছে, কম্পিউটার সিস্টেমের সমস্ত কাজগুলো নিয়ন্ত্রণ করছে, সমস্ত মানে যে ডিভাইসগুলো তাদের মধ্যে কানেকশন করে, ইনপুট থেকে প্রাপ্ত তথ্যকে এএলইউ বা মেমোরি ইউনিটের সাহায্যে প্রসেসিং করে ফলাফল যে রেজাল্টটা পাচ্ছে সেটা ইউজারের প্রয়োজন অনুসারে ইনপুট তথ্য বা যে ইনফরমেশনটা যা আউটপুট মেমোরিতে সংরক্ষণের জন্য একটা নির্দেশ মানে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে। কন্ট্রোল ইউনিট দুই ধরনের দায়িত্ব পালন করে, একটা হচ্ছে ইনস্ট্রাকশন ইন্টারপ্রিটেশন আর একটা হচ্ছে ইনস্ট্রাকশন সিকুয়েন্সিং। মানেটা কি? ইনস্ট্রাকশন ইন্টারপ্রিটার প্রথমে ইনস্ট্রাকশন মেমোরি থেকে পড়ে তারপর তার ধরন বা টাইপ বা অ্যাড্রেসিং মোড, তারপর হচ্ছে অপারেন্ট, এগুলোকে ঠিক করছে। অপারেন্ট, অপারেটর অ্যান্ড অপারেন্ট দুটো থাকে, অ্যাড্রেসিং মোড। আর যদি বলো সিকুয়েন্সিংয়ের সময় কন্ট্রোল ইউনিট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা যেটা সেটা খুঁজে বার করছে এবং সেটাকে লোড করছে। কন্ট্রোল ইউনিট দু ধরনের কাজের মাধ্যমে তৈরি করা হয়, হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট আর একটা হচ্ছে মাইক্রো প্রোগ্রামড কন্ট্রোল ইউনিট। এখানে হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট কি? সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট অ্যান্ড ইনস্ট্রাকশন রেজিস্টার। সিগন্যাল পাঠায় সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটে এবং ইনস্ট্রাকশন ফ্রম রেজিস্টার অ্যান্ড কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে। আর যদি বলো যে মাইক্রো প্রোগ্রামড কন্ট্রোল ইউনিট, সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে সিগন্যাল দিচ্ছে, এটা কোথায়? অ্যাড্রেস লজিক, ঠিক আছে। আচ্ছা, আবার ইনস্ট্রাকশন ফ্রম রেজিস্টার থেকে যাচ্ছে, ঠিক আছে, অ্যাড্রেস লজিকে। এবার কন্ট্রোল মেমোরি, সেখান থেকে মাইক্রো যে ইনস্ট্রাকশন রেজিস্টার সেখান থেকে আবার লজিক অ্যাড্রেসে যাচ্ছে, আবার মাইক্রো ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে একটা ডিকোডারে যাচ্ছে, পরে কন্ট্রোল সিগন্যাল তৈরি করছে। এই হচ্ছে নিয়ম। তাহলে কী কী গেল? সিগন্যাল স্ট্যাটাস হচ্ছে অ্যাড্রেস লজিক এবং সেখানে ইনস্ট্রাকশন রেজিস্টার, কন্ট্রোল মেমোরি থেকে মাইক্রো ইনস্ট্রাকশন রেজিস্টার থেকেও আবার অ্যাড্রেস লজিকে যাচ্ছে, আবার সেখান থেকেও ফ্লো লাইনটা ডিকোডারে যাচ্ছে, ডিকোড করে কন্ট্রোল সিগন্যাল এই জিনিসটা তৈরি হচ্ছে। এটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা, এবার বলি মাইক্রো প্রসেসর হলো এমন একটা কম্পিউটার প্রসেসর যেখানে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সব কাজ থাকছে, একাধিক আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিটের মাধ্যমে অ্যাড করা থাকে। মাইক্রো প্রসেসর হলো মাল্টিপারপাস এবং ক্লক ড্রাইভার, রেজিস্টার বেসড ডিজিটাল ইন্টিগ্রেটেড সার্কিট বিভিন্ন বাইনারি তথ্য গ্রহণ করছে। তাহলে কি হলো? মাইক্রো প্রসেসর হলো মাল্টিপারপাস, অনেক রকম মানে সময় দ্বারা, মানে ক্লক ড্রাইভার লাগছে, রেজিস্টার বেসড হ্যাঁ বেস আর কি, ডিজিটাল ইন্টিগ্রেটেড সার্কিট বা বিভিন্ন বাইনারি তথ্য সেটাকে কি করছে? ও ইনপুট করছে এবং সেটাকে সংরক্ষিত ইনস্ট্রাকশন অনুসারে প্রসেসিংয়ের পর ফলাফল প্রদান করছে। তাহলে মাইক্রোপ্রসেসর বাইনারি নিউমেরাল সিস্টেমের সংখ্যা বা প্রতীকের ওপর কাজ করছে। তাহলে মাইক্রোপ্রসেসর কিসের ওপর কাজ করছে? বাইনারি নিউমেরাল সিস্টেম সংখ্যা যেটা আমরা করছি এবং কোনো সিম্বলের ওপর কাজ করছে। তথ্য বা ডেটাকে প্রসেসিংয়ের ওপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসর বিভিন্ন রকম হয়। হ্যাঁ,
কীরকম হয় 8 বিট মাইক্রোপ্রসেসর যা একসঙ্গে 8 বিট তথ্য প্রসেস করতে পারে। 16 বিট মাইক্রোপ্রসেসর, এখন তো 64 বিট, 32 বিট, এরকম অনেক কিছুই আছে। এবার আমি আসি, সেটা হচ্ছে মেমোরি। হোয়াট ইজ মেমোরি? তা কম্পিউটার সিস্টেমের যে অংশের মাধ্যমে কোনো ডেটা বা ইনফরমেশন আমরা সেভ করতে পারি তাকে বলা হয় স্টোরেজ বা মেমোরি ইউনিট বা সংরক্ষণ অংশ। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট জেনারেশনে আমরা কি মানে কম্পিউটার আবিষ্কারের অন্যতম জনক চার্লস ব্যাবেজ তার অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে প্রথম আধুনিক কম্পিউটার কিন্তু আমরা দেখতে একটা ধারণা পেয়েছিলাম। এবং সেক্ষেত্রে যন্ত্রটির নাম ছিল, সংরক্ষণ যে যন্ত্রটা যেখানে নাকি আমি স্টোর করতে পারি, পাঞ্চ কার্ড। ঠিক আছে? ড্রাম মেমোরি। ENIAC নামক প্রোগ্রামেবল কম্পিউটারে ভ্যাকিউম টিউব যন্ত্রের মাধ্যমে অল্প পরিমাণ তথ্য সংরক্ষণ করা হয়। তাহলে মেমোরির গণনার একক কি? কম্পিউটারের যে কোনো তথ্য 0 আবার 1-এর সমন্বয়ে তৈরি তো, 0 আর 1 দিয়ে। তো 0 1 কি ডিজিট, দুটোকে কি বলে? বিট। তাহলে কম্পিউটার সিস্টেমের কোনো তথ্য এভাবে প্রকাশ করার জন্য একে বাইনারি সিস্টেমও বলছে। তাহলে এইবার আমি বলছি নেবেল। 4টি বিটের সারিকে একসঙ্গে বলছে নেবেল, 1001, এটা নেবেল। 1101 নেবেল, 1100, 4টে করে বিট। বাইট কি? 8টি বিটের সারিকে একসঙ্গে বলছে বাইট। 8টা, ধরো 1001, 1111, 8টা বিট। 1101, 1000, এরকম ভাবে 8টা করে বিট। তাহলে 1 KB ইকুয়াল টু 1024 বাইট ইকুয়াল টু 2 to the power 10 into 8 bit equal to 2 to the power 10 into 2 to the power 3 bit equal to 2 to the power 13 bit। এটা হচ্ছে। আর 1 MB 1024 কিলোবাইট, সেখানে 1024 into 1024 বাইট, তাহলে কত হচ্ছে? ইকুয়াল টু 2 to the power 10 into 2 to the power 10 into 2 to the power 3 bit equal to 2 to the power 23 bit। এটাকে ইন্ডিসেস করেছে। 1 গিগাবাইট, 1024 বাইট, তাহলে 1024 into 1024 বাইট, তাহলে 1024 into 1024 into 1024 বিট, তাহলে ইকুয়াল টু 2 to the power 10 into 2 to the power 10 into 2 to the power 10 into 2 to the power 3, তার 33, 2 to the power 33 বিট। 1 TB কিভাবে আসছে দেখো ভালো করে। 1024 গিগাবাইট 1024 into 1024 মেগাবাইট ইকুয়াল টু 1024 into 1024 into 1024 কিলোবাইট। আবার যখন তুমি বাইটে নিয়ে যাচ্ছ তাহলে 1024-এর 4টে গুণ হবে, 4টে মাল্টিপ্লিকেশন হবে, তাহলে 2 to the power 10 into 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 2 to the power 3, তাহলে হলো 43 বিট। তাহলে বুঝতে পারছো যে কিভাবে এগোচ্ছে। 13, তারপর একটা 23, 23, তারপরটা 33, 10 করে বিট কিন্তু বেড়ে যাচ্ছে প্রত্যেকটা। 43, তারপরটা হবে 53, এইভাবে যাচ্ছে। তাহলে এবার আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে মেমোরি। মেমোরি কি আছে? প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশে মেমোরি, সিপিইউ রেজিস্টার। প্রাইমারি মেমোরির মধ্যে র্যাম, রম, র্যামের আবার ভাগ আছে স্ট্যাটিক র্যাম, ডাইনামিক র্যাম। আচ্ছা, এবার সেকেন্ডারি মেমোরি কি কি? একটা ম্যাগনেটিক টেপ, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, ম্যাগনেটিক ডিস্ক, অপটিক্যাল ডিস্ক হচ্ছে সিডি, ডিভিডি, ফ্ল্যাশ মেমোরি, পেন ড্রাইভ, মেমোরি কার্ড। আবার দেখো রমের ভাগ পি রম, ইপি রম, ইইপি রম, ইউভিপি রম। ঠিক আছে? এবার দেখো আমি যদি প্রাইমারি মেমোরি বা মুখ্য সংরক্ষণ যেটাকে বলে
কম্পিউটার সিস্টেমের সিপিইউ এর সঙ্গে যে এই মেমোরিটি যুক্ত থাকে তাকে বলছে প্রাইমারি মেমোরি বা মুখ্য যন্ত্র। কম্পিউটার সিস্টেমের ইনপুট থেকে কোনো ডেটা বা তথ্য আসলে সেগুলো প্রথমে প্রাইমারি মেমোরিতে থাকছে। প্রাইমারি মেমোরিতে কোনো তথ্য স্থায়ীভাবে তো থাকছে না। যতক্ষণ পর্যন্ত কম্পিউটার সিস্টেমের বিদ্যুৎটা চালু থাকছে ততক্ষণ পর্যন্ত তথ্য বা ডেটা প্রাইমারি মেমোরিতে সঞ্চিত থাকছে। আর যেই বিদ্যুৎটা বন্ধ হয়ে যাচ্ছে গেলে প্রাইমারি মেমোরিতে কোনো তথ্যই সঞ্চিত থাকছে না। তাহলে র্যাম আর রম জিনিসটা বোঝো। প্রাইমারি মেমোরি বা মুখ্য সংরক্ষণ যন্ত্র সাধারণত সিপিইউ এর সাথে অবশ্যই যুক্ত থাকে। এই ধরনের মেমোরি ভোলাটাইল, স্থায়ীভাবে থাকছে না কোনো কিছু। এই ধরনের মেমোরির ধারণ ক্ষমতা তুলনামূলকভাবে কম। মানে এই ধরনের মেমোরির তথ্য ধারণ ক্ষমতা কম। প্রাইমারি মেমোরির তথ্য আদান প্রদানের গতি তুলনামূলকভাবে বেশি। এবং জানি আমরা র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, রম হচ্ছে রিড অনলি মেমোরি। র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি এক ধরনের প্রাইমারি মেমোরি। যতক্ষণ বিদ্যুৎ তোমার থাকছে ততক্ষণ এর মধ্যে ডেটা থাকছে, তাই অস্থায়ী মেমোরি বলছে। র্যামের মাধ্যমেই ব্যবহারকারী বা প্রসেসরের মধ্যে তথ্য আদান প্রদান হয়। র্যামের মাধ্যমেই কোনো প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন তুমি চালু করতে পারছো। র্যাম ছাড়া কম্পিউটার সিস্টেমে কোনো কিছু লেখা বা সিস্টেম থেকে কোনো কিছু পড়া যায় না। র্যামের মধ্যে সংরক্ষিত যে ইনফরমেশন প্রয়োজন মতো সেটাকে আমরা এডিট করতে পারি, পরিবর্তন করতে পারি। কম্পিউটার মাদারবোর্ডের নির্দিষ্ট স্লটে কি হয়, র্যাম লাগানো থাকে। দুরকম হয়, স্ট্যাটিক র্যাম অ্যান্ড ডাইনামিক র্যাম। হোয়াট ইজ স্ট্যাটিক র্যাম? এটা ট্রানজিস্টর প্রযুক্তি দিয়ে তৈরি। এই র্যাম ভীষণ ফাস্ট অ্যান্ড এক্সপেন্সিভ। এই র্যামে মানে অনেক বিদ্যুৎ থাকছে, বিদ্যুৎ ব্যয় হয়। স্ট্যাটিক র্যামের ধারণ ক্ষমতা অনাথ বেশিক্ষণ কোনো কিছু স্টোর করতে পারে না, যেটা সঞ্চয় করার জন্য এই র্যামে ফ্লিপ ফ্লপ সার্কিট লাগে। ফ্লিপ ফ্লপও হচ্ছে একটা সার্কিট, যেটা আমরা যদি থেকে থাকে আমরা পড়বো অবশ্যই। ফ্লিপ ফ্লপ আমাদের 12-এ আছে। এই র্যামে তথ্য সংরক্ষণের জন্য নির্দিষ্ট সময় অন্তর রিফ্রেশ করার কোনো দরকার। আমরা F5 রিফ্রেশ করি, তাই তো। যতক্ষণ বিদ্যুৎ থাকছে ততক্ষণ এই র্যামের মধ্যে তথ্য থাকছে। ডাইনামিক র্যাম কি? এটা ক্যাপাসিটার দিয়ে, প্রযুক্তি দিয়ে তৈরি। এটা সস্তা, তুলনামূলকভাবে ধীর। এবার তুমি বুঝতেই পারছো কম বিদ্যুৎ লাগছে, ধারণ ক্ষমতা স্ট্যাটিক র্যামের তুলনায় বেশি, র্যাম বেশি ব্যবহৃত হয়। ক্যাপাসিটার যন্ত্রটা আস্তে আস্তে ডিসচার্জ হওয়ার ফলে ফেড হয়ে যায়। এই জন্য ক্যাপাসিটারকে মাঝে মধ্যে নির্দিষ্ট সময় অন্তর রিফ্রেশ করতে হয়। রিফ্রেশ না করলে এই জিনিসটা হয় না। আমি ছোট ছোট ভিডিও করছি, বড় ভিডিও করা সম্ভব হচ্ছে না। আমি আবার রং নিয়ে বলবো পরে, আগে তোমরা এটা শোনো।